নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় আগুন বিষয়ে সতর্কীকরণ। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে স্কুল, কলেজ, হোটেল, বড় বড় প্রতিষ্ঠানে আগুন লাগার মতো ভয়াবহ দুর্ঘটনা লক্ষ্য করা যায়। তো সেই সব বিষয়ের জন্য সতর্কীকরণের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে সাধারণ মানুষকে এই আগুন থেকে সতর্ক করা যায়, আগুনের দুর্ঘটনা থেকে নিজেদেরকে রক্ষা করা যায় এবং সচেতন করা যায়, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনার পর্ব আজকে আমরা শুরু করব। ইতিমধ্যে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন বিশিষ্ট মানুষ যারা তাদের দীর্ঘ পেশা জীবনে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। প্রথমেই পরিচয় করিয়ে দেব, আমার বাঁ পাশে বসে আছেন মিস্টার তপন দেবনাথ মহাশয়, আর আমার ওদিকে বসে আছেন মিস্টার কল্যাণ বাসু মহাশয়। স্যার, আপনি যে আপনার দীর্ঘ জীবনে এই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, এই আগুনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। এই আগুনের ব্যাপারে আমরা আজকে দীর্ঘদিন ধরে যুক্ত আছি, ঠিক কথাই, কিন্তু তার মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে। সেই অ্যাক্টিভিটির মধ্যে আমরা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল ফায়ার নিয়ে কাজ করি। এখন আমরা আপাতত ছোট ফায়ার নিয়েও কাজ করছি, মানে বাড়িতে যে সমস্ত জায়গাতে গ্যাস সিলিন্ডার ইউজ হয় বা তার কি সতর্কীকরণ, বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিভাবে সতর্ক থাকা যায়, বা স্কুল কলেজ যেখানে বাচ্চারা থাকে, যেখানে অনেক মানুষের সমাগম হয়, এইসব জায়গা সম্পূর্ণ আমরা যুক্ত। কিন্তু এখানে বড় ব্যাপারের ক্ষেত্রে হয় কি, একটা ফায়ার সিস্টেম ওখানে ইনস্টল করতে হয়, আর ছোট ব্যাপারের ক্ষেত্রে আমাদের ওখানে সতর্কীকরণটাকে মেইন দেখাতে হয়, মানে অ্যাওয়ার করতে হয় মানুষকে। তো যেখানে আমাদের টোটাল ফায়ার সিস্টেমটা ইনস্টল করতে হয়, সেখানে আমি আমার তরফ থেকে আমার টিমকে নিয়ে আমি টোটাল ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং এই ব্যাপারটা পুরো দেখি, এবং সেইটা যখন আমাদের অ্যাপ্রুভাল হয়ে যায় নিজেদের মতন করে, তখন আমরা সেটাকে নিয়ে আলোচনায় বসি যে আর কি কি এখানে ফাঁক থেকে গেল। তারপরেতে এটাকে আমরা ইনস্টলেশনের জন্য এগোই, এবং সেই সিস্টেমটা পুরো ইনস্টলেশন করা হয়ে গেলে তারপরেতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্ট সরকারি যে দপ্তর রয়েছে, সেখান থেকে তারা এসে তাদের রেকমেন্ডেশন দেন বা তাদের নানা রকম কথা বলেন আর কি, যে কি এখানে সতর্কতা অবলম্বন আরো বেশি বেশি হওয়া উচিত, সেই অনুযায়ী কাজটা করা হয়। এরপরে যখন কোনো ট্রেনিং করা হয় আমাদের, সেই ট্রেনিং এর ব্যাপারে আমাদের সঙ্গে আছেন মিস্টার তপন দেবনাথ। তিনি সম্পূর্ণ ব্যাপারটা দেখভাল করেন। তপনদার ডিপার্টমেন্টের মধ্যে ট্রেনিং হয়, অডিট হয়, এবং যাবতীয় থিওরিটিক্যাল ব্যাপারগুলো সমস্ত কিছু হয়, এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংটাও করানো হয়। স্যার, আপনার এই সাহসিকতা পেশার যে অভিজ্ঞতা, সেই সম্বন্ধে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। যে সাধারণত বাড়ি এবং বিভিন্ন জায়গায় যে এখন এলপিজির ব্যবহার হয়, গ্যাসের ব্যবহার হয়, সেই যে প্রাথমিক সতর্কীকরণ, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে যে এলপিজি গ্যাসে রান্না করতে গিয়ে, বিশেষ করে মহিলারা যখন রান্না করেন লুজ কাপড় পরে, আর গায়ে আগুন লেগে যাচ্ছে, এলপিজি গ্যাস লিকেজ হয়ে আপনার ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। এলপিজি ব্যবহারের জন্য বিশেষ করে ডোমেস্টিকে প্রথমে যখন একটা স্টেজ আছে, গ্যাস সিলিন্ডার যখন দিচ্ছে বাড়িতে ডেলিভারি বয়, আপনাকে চেক করতে হবে যে এর সিলটা ইনটেক্ট আছে। 2 নম্বর, সেফটি ক্যাপটা লাগানো আছে কি, ক্যাপটা ভাঙা আছে কি চেক। 3 নম্বর, দেখতে হবে কোথাও লিকেজ হচ্ছে কি। প্রয়োজন পড়লে যে ডেলিভারি বয়, তাকে বললে সে লিকেজের টেস্ট করিয়ে দেবে। কখনোই লাইটার ইউজ করা হবে না লিকেজ চেক করার জন্য। 3 নম্বর, এলপিজি সিলিন্ডারের ডিউ ডেট, সিলিন্ডারের মধ্যে হাইড্রোলিক প্রেসার টেস্টিং এর ডেট লেখা থাকে, কবে এটা এক্সপায়ারি হচ্ছে। সেগুলো ম্যাক্সিমাম লোকই, আপনি দেখবেন 98% লোককে জিজ্ঞেস করবেন সিলিন্ডারের ডিউ ডেট কোথায় লেখা আছে, ওরা জানে না, ওগুলো দেখতে। এবার যখন এলপিজি ইউজ করছে কিচেনে, এলপিজি সিলিন্ডার ফ্ল্যাট সারফেসে নিচে রাখতে হবে, এবং স্টোভ থাকবে টেবিল বা প্ল্যাটফর্মের উপরে। আজকাল দেখা যাচ্ছে অনেক সময় যারা ছোট ছোট স্যাটেলাইট টাইপের যে ফ্ল্যাট গুলো নিচ্ছে, কিচেন নেই, ভালো বারান্দার মধ্যে রান্না করছে, স্টোভ নিচে এলপিজি সিলিন্ডার দাঁড় করানো হচ্ছে। এটা একদম অ্যাডভাইজেবল না, সিলিন্ডারের থেকে উপরে থাকবে। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন, যে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়ায় যে ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা নেই, সে বিষয়ে আপনার কি ওপিনিয়ন? হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া যাই বলুন না কেন, যারাই
এগুলো চালাচ্ছেন, যে মালিক আছেন, মালিক পক্ষের উচিত পর্যাপ্ত পরিমাণ লাইফ সেফটি ফায়ার প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট রাখা। এই ব্যাপারে বিভিন্ন গাইডলাইন্স আছে, ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়াতে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেও গাইডলাইন্স দেওয়া আছে, এবং তাদেরকে উচিত যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস থেকে এনওসি নেওয়া। যদি না নেয় তাহলে ওইভাবে যদি চালায়, অন্যায়ভাবে চালাচ্ছে। কারণ তাদের কর্তব্য যে কাস্টমাররা তাদের কাছে আসছেন তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের কর্তব্য। 2 নম্বর, তাদের সম্পত্তিও ধ্বংস হবে আগুনে পুড়ে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ ফায়ার প্রোটেকশন, ফায়ার ডিটেকশন, লাইফ সেফটি অ্যারেঞ্জমেন্ট না থাকলে হোটেল চালানো উচিত না। এই ব্যাপারে ওরা কত পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করে কি কি লাগবে, কতটা লাগবে, এগুলো জেনে এনওসি নিতে হবে, নাহলে হোটেল চালানো উচিত না। বিভিন্ন ওল্ড এজ হোম এবং মেন্টাল পেশেন্টরা যেখানে থাকে সেখানে আগুনের সতর্কীকরণ ভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাদেরকে সেভ রাখার জন্য? এসব জায়গাগুলো রেসিডেন্সিয়াল টাইপেরই হয়, ওখানে ওদেরকে রাখা হয়। এই জন্য ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়াতে বিভিন্ন রকমের ফায়ার সেফটি এন্ড লাইফ সেফটি অ্যারেঞ্জমেন্ট রাখার প্রয়োজনীয়তা দেখানো হয়েছে, এবং সেগুলো রাখতে হবে। নর্মালি আমি কয়েকটা উল্লেখ করে দিচ্ছি, যেমন এক্সটিংগুইশার, বেসিক যেগুলো ফার্স্ট এড ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট, ফায়ার ডিটেকশন সিস্টেম, স্মোক ডিটেক্টর এবং স্প্রিংকলার, এগুলো রাখতে হবে। আর শুধু রাখলে হবে না, এগুলো যাতে কাজ করে সব সময় মতো, সেগুলির জন্য রেগুলার ইন্সপেকশন টেস্টিং করাতে হবে। এরপরে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যারা চালাবে তাদেরকেও ট্রেনিং থাকতে হবে। যদি ট্রেনিং না থাকে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সিস্টেম কাজ করছে না, ট্রেনিংটা যারা ওখানে আছে বৃদ্ধ, ওল্ড এজ, সেভাবে সক্ষম নাও হতে পারে যে কিছু এক্সটিংগুইশার চালাবে, ওনাদেরকে প্রথম ট্রেনিং দরকার। যদি আগুন লাগে, যদি স্মোক হয়, ইমার্জেন্সি হয়, ইভাকুয়েশন কিভাবে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ওই ইভাকুয়েশন ট্রেনিংটা ওনাদেরকে দেওয়া যেতে পারে। প্লাস এই যে ফায়ার প্রোটেকশন, ফায়ার ফাইটিং এর জন্য এবং রেস্কিউ করার জন্য, যারা চলতে পারবে না তাদেরকে তো রেস্কিউ করতে হবে। এই জন্য যারা স্টাফ আছে ওখানে, ওয়ার্কিং স্টাফ, লেবার এবং বিশেষ করে সিকিউরিটি স্টাফ, তাদেরকে এসব ট্রেনিং ভালোভাবে দিতে হবে এবং ওদেরকেই কাজ করতে হবে, এটা প্রয়োজন। এটা না হলে কোনো সিস্টেম রাখলেও কাজ চলবে। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকে, তো সেখানে ফায়ার সেফটির জন্য কি কি প্যারামিটার ফলো করা উচিত? ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের র ম্যাটেরিয়াল, ফিনিশড প্রোডাক্ট এবং এর মধ্যে অনেক হ্যাজার্ডাস, নন হ্যাজার্ডাস, ফ্লেমেবল, টক্সিক বিভিন্ন থাকে। আপনার ফায়ার প্রোটেকশন ডিপেন্ড করবে, আগে হ্যাজার্ড অ্যানালিসিস করতে হবে, আবার কি হ্যাজার্ড আছে, ওর উপরে বেস করে ফায়ার প্রোটেকশন সিস্টেম ডিসাইড করে। জেনারেলি যে কোনো ইন্ডাস্ট্রিতে কতগুলো ফায়ার ফাইটিং ওয়াটার সাপ্লাই, ওয়াটার স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট, এগুলো বিভিন্ন স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে। ওসব আমি যাচ্ছি না, বেসিক পয়েন্টগুলো হচ্ছে ফায়ার ওয়াটার রিজার্ভ, ফায়ার পাম্প, হাইড্রেন্ট সিস্টেম, হাইড্রেন্ট নেটওয়ার্ক, স্প্রিংলার সিস্টেম, হোজ রিল, এক্সটিংগুইশার, ডিটেকশন সিস্টেম, এগুলো খুবই দরকার। এবং এগুলো থাকলে হবে না, এগুলো রেগুলার ইন্সপেকশন টেস্টিং এবং এর পারফরমেন্সটা দেখতে হবে, ঠিক কাজ করছে কি। অনেক সময় দেখা গেছে সিস্টেম আছে, কাজ করছে না, লাভ নেই। তার উপরে এমপ্লয়ীদের রেগুলার ট্রেনিং, যারা এগুলো দেখবে, চালাবে ফায়ার ফাইটিং এর জন্য। ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক কাজ করে, অনেক সময় দেখা যায় বাইরের লোক আছে যারা স্ট্রেঞ্জার, জানে না ইন্ডাস্ট্রিতে কোন দিক দিয়ে বেরোতে হবে, কোথায় হ্যাজার্ড আছে। সেই জন্য ইভাকুয়েশন যে ড্রিল হয় সেগুলো কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি যেভাবে সেট হবে এগুলো করাতে হবে, যাতে এমপ্লয়িরাও জানতে পারে যে আমরা ইমার্জেন্সি হলে কোথায় যাবো। এবং মধ্যে বিভিন্ন ইআরটি থাকে, ইমার্জেন্সি রেসপন্স টিম, তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে, এগুলো খুব দরকার। স্যার, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং সোসাইটির জন্য ফায়ার সেফটির কি কি গাইডলাইন আছে? আপনার এইসব রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা সোসাইটি যেটা বললেন, ডিপেন্ড করে বিভিন্ন হাইটের, এর মধ্যে বিভিন্ন রকমের
গাইডলাইন্স আছে, যেটা আপনি ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়াতে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সকে গ্রুপ এ তে রেখেছে। এর মধ্যে বিল্ডিং হাই রাইজ বিল্ডিং, লো রাইজ বিল্ডিং, ওটা ডিপেন্ড সব দেওয়া আছে ওর মধ্যে। ওগুলো পড়তে হবে, ওগুলো দেখতে হবে, যারাই বিল্ডার আছে ওটা কনসাল্ট করে ওগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বেসিক্যালি কি কি থাকা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। এক নম্বর, যদি খুব হাই রাইজ বিল্ডিং হয় ওটা ডিপেন্ড করছে আপনার কত মিটারে। বেসিক রিকোয়ারমেন্ট হলো ওয়াটার স্টোরেজ ফর ফায়ার ফাইটিং, এটা আন্ডারগ্রাউন্ড, অ্যাবাভ গ্রাউন্ড, টেরেস ট্যাঙ্ক, হোজ রিড, হাইড্রেন্ট সিস্টেম, ওয়েটারাইজার, ডাউন কামার, স্প্রিংলার সিস্টেম, ফায়ার ডিটেকশন সিস্টেম, এগুলো বেসিক রিকোয়ারমেন্ট। এরপর হচ্ছে লাইফ সেফটি, স্টেয়ার কেস, এটা প্রোটেক্টেড স্টেয়ার কেস হবে এবং ডিফিউজ এরিয়া দরকার আছে কি সেগুলো দেখতে হবে। কারণ যদি আগুন লাগে লিফট গ্রাউন্ড হয়ে যাবে, লিফটকে ইউজ করতে পারবে না। এবং ইভাকুয়েশন প্ল্যানিং, যদি আগুন লাগে, আমি নিজে দেখেছি যে যদি সিঙ্গেল ইউনিট যে বিল্ডিং গুলো আছে, স্ট্যান্ড এলোন বিল্ডিং, 4-5টা ফ্ল্যাট আছে, এখানেও প্রচুর হ্যাজার্ড থাকে। আর ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে স্ট্যান্ড এলোন বিল্ডিং এ ইলেকট্রিক মিটার গুলো সব সিঁড়ির নিচে রাখবে, গ্রাউন্ড ফ্লোরে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয় যখন যদি ওই আপনার মিটারে আগুন লাগে, তাহলে কিন্তু উপর থেকে কেউ নামতে পারে। এবং যে যদি ইলেকট্রিক ক্যাবেল জ্বলে, তা থেকে যে ফিউমটা হবে, এটা খুব মানে পিভিসি জ্বললে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফিউম তৈরি হয়, ডিফিকাল্ট হবে ব্রিদিং এর জন্য। এগুলো খুবই দেখা দরকার যে আমাদের স্ট্যান্ডার্ড বিল্ডিং। কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যেগুলো হাই রাইজ বিল্ডিং আছে, ওখানে ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনেই করতে হবে। আর যে যে রিকোয়ারমেন্ট গুলো বললাম ওগুলো ডিসাইড করতে হবে, তাহলে লাইফ সেফটির জন্য এবং ফায়ার প্রোটেকশনের জন্য মোটামুটি ধরতে পারেন। কিন্তু সব সিস্টেম থাকার পর আমি একটাই প্রশ্নের উপরে জোর দিই, যে সিস্টেমগুলো কাজ করছি। স্যার, এবার একটু আপনার কাছে আসি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ফায়ার সেফটি নিয়ে বেশি কাজ করেছেন, তো বাড়ির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশনে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? খুব সুন্দর প্রশ্ন। এক্ষেত্রে আমি বলবো, প্রথমেই বাড়িতে আমাদের এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা অনেকটাই উপেক্ষিত হয়। সকলেই ভাবে যা করছে ঠিক করছে, ব্যাপারটা ঠিক নয়। হয়তো সেখানে যা লোড নেওয়া আছে ম্যাক্সিমাম ওভারলোড নিয়ে নিল কেউ, হয়তো যার ফলেতে হয়তো একটা সকেটের মধ্যে 3টে সকেট গুঁজে দিয়েছে, সেখানে হিট হয়ে যায়, গরম হয়ে যায়, আলটিমেটলি ফ্লাশ আউট হয়। তো এই শর্ট সার্কিট থেকে একটা ইলেকট্রিক্যাল ফায়ার হয়, অথবা সেখানে ওভারলোড হয়ে গেলে একটা ইলেকট্রিক্যাল ফায়ার হয়, অথবা ইকুইপমেন্ট খারাপ থাকলে একটা ইলেকট্রিক। সবসময় এগুলোকে মেনটেনেন্স করার দরকার, দেখা দরকার সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। এবং তার কোনো জায়গায় কাটা আমরা অ্যালাউ করি না, জেনারেলি আমরা এটা অল রিকমেন্ডেড নয়। কোনো জায়গায় জুড়ে দেওয়া তার এটা রিকমেন্ডেড নয়। তো সেই ক্ষেত্রে এইগুলোকে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করা দরকার এবং দেখা দরকার যে আমরা সব ঠিকঠাক করছি কিনা। যেটুকু লোড ঠিক তার মধ্যেই থাকা দরকার, নাহলে মিটারটাও পর্যন্ত অনেক সময় জ্বলে যায়। তো এই মতো অবস্থাতে যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের প্রোটেকশন হিসেবে CO2 আমাদের রাখতে হয় কাছাকাছির মধ্যে। বাড়িতে CO2 অনেক সময় রাখা যায় না, বড় এক্সটিংগুইশার হয়ে যায়, সেক্ষেত্রে ABC পাউডার রেকমেন্ডেবল। এরকম ব্যাপারটা আমাদের কিন্তু রক্ষণাবেক্ষণের উপরেই মেইনলি ইলেকট্রিক্যাল ফায়ারটা চলে। ইলেকট্রিক্যাল ফায়ারটা যত বেশি আমি ভালো করে প্রিকশন নিয়ে রাখতে পারবো, রক্ষণাবেক্ষণ করতে পারবো, তত বেশি আমাদের কাছে সেফটিটা থাকবে। স্যার, আজকে আমাদের শেষ প্রশ্ন, যে সামনেই আমাদের বাঙালির বড় উৎসব দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম হয়, তো সেইখানে আগুন না লাগার যে বাড়তি সতর্কীকরণ আমাদের কি কি নেওয়া উচিত, যদি সে বিষয়ে আপনারা একটু কিছু বলেন। খুব ভালো প্রশ্ন। প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি উচিত ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস থেকে NOC নেওয়া, এবং এটা মনে এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। ওনারা যেটা রিকমেন্ড করবেন সেই রিকমেন্ডেশনটার জন্য ফলো করা হয়। এছাড়াও বাড়তি প্রিকশন হিসাবে যেমন ম্যাক্সিমামই টেম্পোরারি স্ট্রাকচার, কাপড়, ক্যানভাস এসব দিয়ে, প্লাস্টিক দিয়ে তৈরি হয়। টেম্পোরারি স্ট্রাকচারের জন্য একটা IS গাইডলাইন আছে,
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের, সেগুলো ফলো করতে হবে। যেরকম ফায়ার রিটার্ডেন্ট ম্যাটেরিয়াল দিয়ে প্যান্ডেল করা, বিভিন্ন রকমের। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্রচুর জনসমাগম। প্রত্যেকটা কমিটির উচিত স্ট্যাটিস্টিক্স নেওয়া যে আবার কত জনসমাগম আগে হয়েছে, এবার কত হতে পারে। লোকের লাইফ সেফটিটা খুব, যারা দর্শক আসবে, খুব ইম্পর্টেন্ট। এন্ট্রি এন্ড এক্সিট পর্যাপ্ত পরিমাণ থাকা উচিত, এটা অ্যাসেস করা উচিত যে আবার এত জনসমাগম হবে, এই জনসমাগমের জন্য আবার কতটা এক্সিটের দরকার। এন্ট্রির থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সিটটা। কারণ যদি ইমার্জেন্সি হয়, এটা ধরুন আগুন লাগলেও তো এরপরে যে কোনো একটা প্যানিক হতে পারে। প্যানিক হলে কি হবে, যদি পর্যাপ্ত পরিমাণে বেরোনোর রাস্তা না থাকে, তখন স্ট্যাম্পিড হয়ে যায়। ইলেকট্রিক্যাল ফায়ার সেফটি একটা খুব দরকার। অনেক প্যান্ডেলে দেখা গেছে শর্ট সার্কিটে আগুন লেগে গেছে। এগুলোর জন্য যে গাইডলাইন্স আছে, মেইন সুইচ গুলো কতটা দূরে রাখবে, এটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলে দেয়। আর লুজ কানেকশন যাতে কখনো না, শর্ট সার্কিটে মেইন কারণ কানেকশন প্রপার না হলে শর্ট সার্কিট হয়। প্রপার গেজের ওয়্যার দিতে হবে, কারণ প্রচুর লাইট জ্বলে, সেই গেজের যদি ওয়্যার না হয় লোড নিতে পারবে, তখনও মেল্ট হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট। এটা একটা হলো। ফায়ার যদি আগুন লাগে, তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট আছে আগুন নেবার। ফায়ার এক্সটিংগুইশার জেনারেলি রাখে, এখানে তো আর পাম্প থাকে না, কারণ কলকাতা শহরে ফায়ার ব্রিগেড চলে আসবে, ফায়ার ব্রিগেড আসার রাস্তাটাও রাখতে হবে। আর এক্সটিংগুইশার যেগুলি রাখবে, সেগুলো দেখা গেছে যে এরা কোনো ভ্যান্ডার থেকে বলে জায়গায় 4টে এক্সটিংগুইশার দিয়ে যাও। আমি নিজে দেখেছি, এটা সাপ্লাই করে দিয়ে গেল। এগুলো চালানোর জন্য লোক না থাকলে তো লাভ নেই কিছু। যারা পুজো কমিটি আছে, তাদেরকেও মিনিমাম একটা ট্রেনিং নিয়ে নেওয়া দরকার যে আমি এগুলো কি করে চালাবো। এই বেসিক জিনিসগুলো ফলো করতে হবে। স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য, আমাদেরকে অবগত করার জন্য। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। ক্যামেরা পার্সন জয় সাহার সঙ্গে আমি দেবরঞ্জন হালদার, বঙ্গপ্রচার, কলকাতা।